আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের তৃতীয় অধ্যায়টা আমরা শুরু করতেছি। তো তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমাদের যেই থিওরি প্রশ্নগুলো আছে আমরা এগুলো এখানে লিখে রাখছি এবং দুইটা প্রমাণ করব মূলত এই অধ্যায়ে, মানে এই ভিডিওর মাধ্যমে। একটা হচ্ছে বলের সামান্তরিকের সূত্রের প্রমাণ আর একটা ল্যামের সূত্রের প্রমাণ। এই দুইটার প্রমাণ আমরা মেইনলি করব। তার আগে আমরা এই অধ্যায়ের কিছু বেসিক জিনিস, যেই সূত্র মানে যে থিওরি প্রশ্নগুলো আছে সেগুলো দেখব। দেখো, প্রথমত আমাদের বলা আছে ল্যামের সূত্রটি লেখো। এই অধ্যায়ে একটা সূত্র আছে, দেখো প্রমাণ যেটাকে আমার করতে হবে, ল্যামের সূত্রের প্রমাণ। তো এটার সূত্র হচ্ছে, একটি নির্দিষ্ট বিন্দুতে যদি তিনটি বল কাজ করে তাহলে যে কোনো একটি বলের মান তার বিপরীত দুইটি বলের সাইনের তার অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাতের সমানুপাতিক। নর্মালি এই সূত্রটা এইভাবে হয়, ধরো পি ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন বিটা আর হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন গামা, এরকম হয়। তো তোমরা এটা যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা বই থেকে পড়ে নিও। আমি যেটা বললাম ওই রকম একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখবা। এরপরে বলা আছে কোন অবস্থায় লব্ধির মান আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়। এটার ক্ষেত্রে এটার অ্যান্সার হবে 90 ডিগ্রি, যখন 90 ডিগ্রি হয়। ধরো দুইটা বলের মান যখন 90 ডিগ্রি হবে, এটা পি হলো, এটা কিউ হলো, তখন এটা লব্ধির মান ধরো আর। নর্মালি এটাকে আমরা একটা ত্রিভুজের মাধ্যমে প্রকাশ যদি করে থাকি, তাহলে দেখো এটা পি এবং এটা কিউ, এটার যে অতিভুজ সেই অতিভুজের সমান হয় হচ্ছে তোমাকে লব্ধির মানটা। তাহলে 90 ডিগ্রি যখন হচ্ছে, এটা কি 90 ডিগ্রি না? দুটা কি 90 ডিগ্রি কোণে আছে, মানে সমকোণে আছে। আর যদি সমকোণে থাকে তাহলে আমাদের অতিভুজ নির্ণয়ের সূত্র কি বলো? আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ ওই যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা থেকেই কিন্তু আমরা আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা পাই। এছাড়াও তুমি চাইলে এখানে আমাদের সামান্তরিকের সূত্র যেটা আছে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু সাইন প্লাস টু পি কিউ কজ আলফা, এই সূত্রের মাধ্যমে কজ আলফার মান যখন 90 ডিগ্রি বসাবা তখন দেখবা এই যে এটা আসবে। কজ 90 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি, জিরো। কজ 90 ডিগ্রির মান কত? 0। তোমরা যদি ক্যালকুলেটর বের করো এবং ক্যালকুলেটরে কজ 90 উঠাও তাহলে দেখবা মান আসবে 0। ঠিক আছে? তো এই জন্য আমাদের এই প্রশ্নটা আসলে তোমরা ডাইরেক্ট লিখে দিবা কত? 90 ডিগ্রি হলে। দুটো বলের মধ্যবর্তী, এখানে আর স্কোয়ার লেখা, সরি, এটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে। বলের সাম্যাবস্থার নীতিগুলো কী কী? বলের সাম্যাবস্থার নীতি আছে 3টা: দ্বিবল নীতি, ত্রিবল নীতি এবং 4 বল নীতি। এরপরে আমাদের এই যে এই প্রশ্নটা দেখো, এখানে 4 নাম্বার এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং এর মধ্যে কিছু বেসিক নলেজ জিনিসপাতি আছে। এখানে দেখো বলছে একটি 150 কেজি বল আনুভূমিক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বলের আনুভূমিক ও উলম্ব উপাংশ বের করো। তাহলে একটি কত ডিগ্রি কোণ? ধরো আনুভূমিক অক্ষ মানে কি জানো? এই যে আমাদের যে ভূমি অর্থাৎ এক্স অক্ষ যেটা, এই অক্ষকে বলা হয় আনুভূমিক অক্ষ। ঠিক আছে? তাহলে আনুভূমিক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে একটা বল ধরো এইদিকে আছে কত? 150 কেজি। এখানে বলেই দিছে যে আমাদের আনুভূমিকের সাথে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে 100 কেজি বল। তাহলে 150 কেজি বল আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বলের আনুভূমিক ও উলম্বিক উপাংশ বের করো। এখানে বলের বিভাজন নীতিতে যখন আমরা আসব, এখন বলকে দুইটা ভাগে ভাগ করা যায়। তুমি দেখো এই বলটা যখন এই দিকে কাজ করতেছে তখন এটা কিন্তু উপরের দিকেও কিছু পরিমাণ আমাদেরকে কাজ করাবে, আবার হরিজন্টালিও কিছু কাজ করাবে। আমরা আনুভূমিক যেইটা এটাকে বলতেছি হরিজন্টাল, এবং উপরের দিক যেইটা এটাকে বলি কি? ভার্টিক্যাল। এই যেখানে বলছে না আনুভূমিক ও উলম্বিক উপাংশ, তার মানে এখানে বলছে তোমাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল উপাংশ বের করতে বলছে। তাহলে কোনটা ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল? এই যে যখন আমরা এটা একটা বল দেওয়া আছে এখানে, যদি আমরা এই বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর বা ভূমির সমান্তরালে কোনো রেখা আঁকবো সেটাকে বলতেছি কি? হরিজন্টাল। আর যখন আমরা উলম্ব অক্ষ আঁকবো এটাকে আমরা বলতেছি কি? ভার্টিক্যাল। এই জিনিসটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এরপরে আমরা যে ম্যাথ করবো এই অধ্যায়ের, সেই ম্যাথের প্রতিটা পর্যায়ে আমাদেরকে হরিজন্টাল ভার্টিক্যাল এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে। তার মানে হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স। হরিজন্টাল কোনটা বুঝতে পারছো? হরিজন্টাল হচ্ছে ভূমির সমান্তরাল অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল যে রেখাগুলো আছে এটা কি? হরিজন্টাল ফোর্স। আর ভার্টিক্যাল কোনটা? যেগুলো উলম্ব অংশ, উলম্ব অক্ষ, এগুলোকে কি বলতেছি আমরা? ভার্টিক্যাল বলতেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। ঠিক আছে, আমাদের এখানে তাহলে বের করতে বলছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। আনুভূমিক মানে কি? হরিজন্টাল। উলম্ব মানে কি? ভার্টিক্যাল। দেখো আমরা এটাকে যদি দুই ভাগে ভাগ করি, একটা
এইদিকে কাজ করতেছে আর একটা উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে। অর্থাৎ এই একটা ফোর্সকে, একটা কৌণিক বলকে আমরা দুই ভাগে বিভক্ত করলাম। এই জিনিসটাকে বলা হয় বল বিভাজন। বল কি? বিভাজন। বল যখন মানে কোনো নির্দিষ্ট কোণে থাকে তখন সেটাকে বলা হয় কৌণিক বল। আর এই কৌণিক বলকে যখন আমরা দুইটা উপাংশে বিভক্ত করি এইটাকে বলা হচ্ছে কি? বল বিভাজন। তাহলে আমরা এই একটা 150 বলকে দুইটা ভাগে বিভক্ত করব। এখন দুইটাতেই আমরা প্রথমে লিখে নিব 150, এখানেও 150, এখানেও 150। কিন্তু এই কোণের কারণে এখন আমাদেরকে কাজ করতে হবে। দেখো কোণ, আমি তোমাদেরকে একটা ত্রিভুজের লজিক বোঝাই। দেখো এটা কি? একটা থিটা যদি কোণ হয় তাহলে এটা কি? ভূমি, এবং এটা লম্ব। মনে রাখবা ত্রিভুজের কোণের সাথে যেই বাহুটা থাকে সেটা সবসময় ভূমি হয়, এবং কোণের বিপরীতে যে বাহু থাকে সেটা সবসময় লম্ব হয়। মনে থাকবে? তাহলে কোণের সাথে যেটা আছে সেটা ভূমি, কোণের বিপরীতে যেটা আছে সেটা লম্ব। এবং ত্রিকোণমিতিক যে ট্যানজেন্ট আছে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, আমাদের ট্যান থিটার মান এখানে দরকার নাই। দেখো সাইনের সাথে সম্পর্ক কার? সাইনের সাথে অলওয়েজ সম্পর্ক হয় কিসের? লম্বের, কারণ সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সাইন থিটা যেখানে, লম্ব সেইখানে। আর কস থিটার সাথে কার সম্পর্ক? কস থিটার সাথে সম্পর্ক হচ্ছে ভূমির। কার সম্পর্ক? ভূমির। তার মানে ভূমি যেখানে কস সেখানে, ভূমি যেখানে কস সেখানে। তাহলে ভূমি মানে কস, ভূমির সমান্তরাল সেটাও কস, ভূমির সমান্তরাল বরাবর হাজার হাজার রেখা সবগুলোর জন্যই হচ্ছে কস। মনে থাকবে? আচ্ছা, তাহলে এখন চিন্তা করো এখানে যদি কোণ আছে, তুমি যদি এখানে তোমার কাল্পনিকভাবে একটা ত্রিভুজ কল্পনা করে নাও, তাহলে দেখো তো এই ত্রিভুজের যে ভূমি সেটা কোনটা? এইটা। আর ভূমির সমান্তরাল রেখা কোনটা? এইটা। বোঝা যাচ্ছে? এইটা ভূমি, এটা ভূমির সমান্তরাল রেখা, তার মানে এর সাথে সম্পর্ক কার? কজের। তাহলে এখানে আমরা সরাসরি লিখে দিব হচ্ছে 150 ইন্টু কজ থিটা। ঠিক আছে? তাহলে যখনই তুমি দেখবা একটা ত্রিভুজের এখানে কল্পনা করা যাচ্ছে, ত্রিভুজের ভূমি, এর ভূমির সমান্তরাল রেখা চলে আসছে, তখন সেটাকে কি বলবা? কস থিটা বলবা। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট তোমার হচ্ছে নিয়ম। এর মধ্যে কিছু শর্টকাট নিয়ম অনেকেই শিখাবে, ক্লাসে শিখবা, ফ্রেন্ডদের থেকে শিখবা। ওইগুলো যখনই শিখতে যাবা তখন তুমি অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো করবা তখন ইন ফিউচারে, তখন সেগুলোতে তুমি ধরা খাই যাবা। ঠিক আছে? সব শর্টকাট ট্রিক্স কিন্তু সব ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু এই একটা নিয়ম, যেই নিয়মটা তুমি পৃথিবীর যত প্রকারের ম্যাথ নিয়ে আসো না কেন সবগুলোতেই প্রয়োগ করা সম্ভব। ঠিক আছে? তাহলে এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আছে, এটা ভার্টিক্যাল। এখন চিন্তা করো এটা ভার্টিক্যাল যদি হয়, আমি যদি এখানে ত্রিভুজ কল্পনা করে নিছি, তাহলে ত্রিভুজের কোণের বিপরীতে কে থাকে ভাইয়া? ত্রিভুজের বিপরীতে, কোণের বিপরীতে থাকে হচ্ছে লম্ব। তাহলে এই রেখাটা আর এই রেখাটা দুটা কি? লম্ব। এটা লম্বের সমান্তরাল। আমি কি বলছি? লম্ব, লম্বের সমান্তরাল, এবং লম্বের সমান্তরাল বরাবর যদি আরও হাজার হাজার সমান্তরাল রেখা থাকে সবগুলোর জন্য হবে কি? সাইন থিটা। সবগুলোর জন্য সাইন থিটা হবে। তাহলে এটা হচ্ছে এখানে আমাদের 150 সাইন থিটা। তাহলে এখানে থিটার মান কত? 30 ডিগ্রি। এখানেও থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন এখানে তুমি এখন এই একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি আমি এত বড় করে লিখবো? না, আমি তোমাদের বেসিক সহজ শিখালাম, এই জন্য এটা একটু বড় হলো। এখন তোমরা যখন এটা পরীক্ষার খাতায় করবা তখন কি করবা? তখন তোমরা ডিরেক্ট লিখে দিবা যে হরিজন্টাল ফোর্স মানে কি আনুভূমিক ফোর্স ইজ ইকুয়াল টু, তুমি তো বুঝতেই পারতেছো হরিজন্টাল কোনটা, এটা হরিজন্টাল, তার মানে এটা ভূমির সমান্তরাল রেখা। তুমি লিখে দিবা 150 কস 30 ডিগ্রি, এটার মান যেটা আসবে সেটাই। ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 150 সাইন 30 ডিগ্রি, এবং এটার মান যেটা আসবে সেটা তোমরা লিখে দিবা। তাহলে একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স আর একটা কি ফোর্স? ভার্টিক্যাল ফোর্স। তাহলে আমাদের এখান থেকে হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স আমরা বের করা শিখলাম। এই জিনিসটাই তোমাদের আবার আমরা নেক্সট যে লেকচার আছে সেই লেকচারে আমরা ম্যাথ করব, সেই ম্যাথে কিন্তু তোমাদের কাজে দিবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের 6 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে বলের সামান্তরিক, ত্রিভুজ ও বহুভুজ সূত্র। এই তিনটা তোমরা পড়ে নিবা, মানে থিওরি প্রশ্নগুলো পড়ে নিবা। সামান্তরিক সূত্রের প্রমাণ আমাদের এখানে আছে, এই জায়গায় গেলে আমরা এটা করবো। ত্রিভুজ সূত্র এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা তোমার সংক্ষিপ্ত প্রশ্নে আসে। এই দেখো, ত্রিভুজ সূত্রের বর্ণনা করো। এই ত্রিভুজ সূত্রের বর্ণনাটা 3 থেকে 4 লাইন থিওরি আছে বইয়ের মধ্যে, এটা পড়ে নিবা, এবং একটা চিত্র আছে, সে চিত্রটা দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা বলের সামান্তরিক, ত্রিভুজ এবং বহুভুজ সূত্র এটা পড়তে পারবো। বহুভুজ সূত্রের ক্ষেত্রেও সেম, 2 থেকে 3টা লাইন আছে, ওই 3টা লাইন মুখস্থ করবা, খাতায় লিখে দিবা, শেষ হয়ে যাবে। এখন তারপরে তোমাদের এই যে থিওরি প্রশ্নগুলো পড়ে নেওয়া লাগবে। সমতলীয় সমকেন্দ্রিক ও অসমতলীয়, সমতলীয় সমকেন্দ্রিক ও অসমকেন্দ্রিক, অর্থাৎ এখানে 2টা প্রশ্নের কম্বাইন্ড অবস্থা আছে। এখানে 3টা প্রশ্ন আছে, বলের সামান্তরিক, বলের ত্রিভুজ এবং বলের বহুভুজ।
তিনটা প্রশ্ন মিলে আমি একটা করে দিছি, তোমরা তিনটা প্রশ্ন আলাদা আলাদাভাবে করবা। আবার এখানে সমতলীয় সমকেন্দ্রিক ও অসমকেন্দ্রিক বল, এই যে সমতলীয় সমকেন্দ্রিক ও অসমকেন্দ্রিক বল, এটা কিন্তু দুইটা প্রশ্ন আমি একটা করে দিছি। সমতলীয় সমকেন্দ্রিক বল বলতে কি বোঝো, একটা প্রশ্ন। সমতলীয় অসমকেন্দ্রিক বল বলতে কি বোঝো, আরেকটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন তোমরা এখান থেকে পড়ে নিবা। এরপরে আছে কি দেখো, বলের সাম্যাবস্থা। বলের সাম্যাবস্থা জিনিসটা কি? বলের সাম্যাবস্থা জিনিসটা হচ্ছে যার রেজাল্টেন্টের মান হয় 0 বা লব্ধির মান হয় 0। তুমি একটা বিন্দুর উপরে অনেক দিক থেকে বল ক্রিয়া করছো, এখানে একটা বিন্দু আছে, তুমি অনেক দিক থেকে বল ক্রিয়া করছো, বল ক্রিয়া করার ফলে আর চারপাশের বল এমন অবস্থাতে সৃষ্টি হয়ে গেছে যে এই দিকের যেভাবে তুমি টানতেছো এই দিকেও সমানভাবে টানা হচ্ছে, ঠিক আছে? যার কারণে এই বিন্দুটা এই নির্দিষ্ট জায়গায় কি আছে, ধরো এই বিন্দু এই বিন্দুতেই স্থির আছে, এটা এদিকেও যাচ্ছে না, এদিকেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না, নিচে নামতেছে না। এর কারণ হচ্ছে এখানে লব্ধির মান 0। যখন লব্ধির মান 0 হবে তখন বস্তুটা স্থির থাকবে, ঠিক আছে? আর সাম্যাবস্থা মানে হচ্ছে কোনো বস্তুকে নির্দিষ্ট কোনো জায়গায় স্থির রাখা বা স্থির থাকে। যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সেটা কিসে আছে, সাম্যাবস্থায় আছে। তারপরে অনেক প্রকারের বল ক্রিয়া করা আছে কিন্তু তারপরেও সে কি স্থির। তাহলে এই বলটাকে বলা হয় হচ্ছে, এটাকে কি বলা হয়, সাম্যাবস্থা বলা হয়। তাহলে এখানে যদি সাম্যাবস্থা সূত্র বলের সাম্যাবস্থা কি আসে তাহলে বলে দিবা, বলের সাম্যাবস্থা হলো যখন একটা বিন্দুতে বা একটা বস্তুর উপরে একাধিক বল ক্রিয়া করে কিন্তু সেই বলগুলোর ক্রিয়ার ফল বা লব্ধির মানটা 0 হয়, তখন এইটাকে বলা হয় হচ্ছে বলের সাম্যাবস্থা। তাহলে বলের সাম্যাবস্থায় থাকলে কি হয়, বস্তুটা স্থির থাকে, তার নিজের অক্ষে, নিজের জায়গায়, নিজের বিন্দুতে স্থির থাকে, এটা হচ্ছে বলের সাম্যাবস্থা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো লব্ধি বল। এই যে লব্ধি বলের মধ্যে হয়েই গেল, ধরো এইদিকে অনেকগুলো বল কাজ করতেছে কিন্তু দেখা যাচ্ছে এই বস্তুটা এই একটা বল বরাবর চলে যাচ্ছে, এইদিকে কি হচ্ছে, চলে যাচ্ছে, এই বরাবর কি হচ্ছে, চলে যাচ্ছে। তার মানে এর রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এইটা। অর্থাৎ তুমি অনেকগুলো ফোর্স এক জায়গায় কাজ করাবা কিন্তু সব দিকে তো আর যাবে না, তুমি চারদিকে চারটা ফোর্স টানাইছো, এখন চারদিকেই কি একটা বস্তু যাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি ছিঁড়ে যায়, 4 ভাগে ভাগ হয়ে যায় তাহলে সম্ভব। কিন্তু একটাই বস্তু তুমি তো চারদিকে নিয়ে যেতে পারবা না, পারবা না। এজন্য নির্দিষ্ট ওই 4টা বলের যে কোনো একদিকে যাবে যে এমনও না। তার মানে নতুন একটা ফোর্স তৈরি হয়, নতুন একটা ফোর্স ক্রিয়েট হয়ে সেই দিকে ওই বস্তুটা যাইতে শুরু করে। তো নতুন একটা যে ফোর্স ক্রিয়েট হলো, নতুন একটা পথে যে চলতে শুরু করলো, এটাই হচ্ছে লব্ধি, ঠিক আছে? তো লব্ধির সংজ্ঞাটা তোমরা পড়ে নিবে বই থেকে, কিন্তু লজিক্যালি এই বিষয়টা হচ্ছে লব্ধি, মানে রেজাল্টেন্ট, ফলাফল। তুমি বলের কাজ করতেছো একদিকে কিন্তু যাচ্ছে কোন দিকে, সেটা হচ্ছে লব্ধি বা ফলাফল, রেজাল্টেন্ট। আচ্ছা, এরপর আসে বল বিভাজন এবং সংযোজন। আমরা বল বিভাজন দেখলাম, এই ম্যাথের ক্ষেত্রে হরিজন্টাল একটা উপাংশ থাকে, ভার্টিক্যাল একটা উপাংশ থাকে, এই উপাংশে বিভক্ত করাটাই হচ্ছে কি বল বিভাজন। এখন বল সংযোজন জিনিসটা কি? বল সংযোজন জিনিসটা হচ্ছে এই যে যেমন আমরা এখানে 4টা বল কাজ করালাম কিন্তু 4টাকে প্রকাশ করতেছি একটার মাধ্যমে, সেটা হচ্ছে কি আর, এইটাই হচ্ছে বলের সংযোজন। অর্থাৎ অনেকগুলো বলকে আমরা ক্রিয়া করার মাধ্যমে তার একটা মাত্র রেজাল্টেন্ট ফোর্স বের করলাম, একটা মাত্র ফলাফল বের করলাম, সেটাকেই বলা হচ্ছে কি বলের সংযোজন। তাহলে বলের বিয়োজন এবং বলের সংযোজন আমরা বুঝতে পারলাম। এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্নে, বলের বৈশিষ্ট্য লেখো। বলের কি আছে, একক আছে, তারপরে বলের দিক আছে। এই যে তোমাদের এই বইয়ের মধ্যে 4টা কি 5টা এরকম বৈশিষ্ট্য আছে, সেগুলো লিখে দিবা। ত্রিভুজ সূত্রের বর্ণনা, যেটা আগেই বললাম। ছোট গাণিতিক সমস্যা বলি, তোমরা দেখবা বইয়ের মধ্যে যে ছোট ছোট গাণিতিক সমস্যা বলি আছে সেগুলো সংক্ষিপ্ত প্রশ্নে আসে, মানে বইয়ের মধ্যে ছোট অংশগুলো যেগুলো থাকে সেগুলো অনেক সময় বইয়ের মধ্যে আসে। এই প্রশ্নটা অনেক সময় দেখা যায় যে সংক্ষিপ্তের মধ্যে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার প্রমাণের ক্ষেত্রে 2টা প্রমাণ আছে, একটা হচ্ছে বলের সামান্তরিক সূত্রের প্রমাণ আর একটা ল্যামির সূত্রের প্রমাণ। তাহলে আমরা বলের সামান্তরিক সূত্রের প্রমাণ দ্বারা শুরু করব। তো বলের সামান্তরিক সূত্রের প্রমাণটা তোমরা ইতিমধ্যে ফিজিক্সে করে আসছো, ফিজিক্স 1। যারা তোমরা এখন আসছো 3rd সেমিস্টারে, তোমরা গত সেমিস্টারে কী করছো, আগের সেমিস্টারে 2nd সেমিস্টারে কিন্তু কি ফিজিক্স 1 করছো না? ফিজিক্স 1-এ কিন্তু তোমাদের সামান্তরিক সূত্রের প্রমাণ ছিল। তো ওই প্রমাণটা যারা ভালোভাবে করছিলা তাদের জন্য এই প্রমাণটা একদম সহজ হবে, দেখো প্রথমত অবস্থায় এখানে লিখবা সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র লিখে সামান্তরিকের যে সূত্র তোমরা মুখস্থ করছো ফিজিক্সের জন্য সেটাই বসাই দিবা। শুধুমাত্র ওই জায়গায় ভেক্টর ছিল, ভেক্টরের পরিবর্তে হবে হচ্ছে বল। এখানে কিসের ক্ষেত্রে আমরা কাজ করতেছি, বলের ক্ষেত্রে। এই সামান্তরিকের সূত্রে কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা প্রকাশ করছিলাম। এখন আমরা যেটা করব সেটা করবো বলের জন্য।
কিসের জন্য? বলের জন্য। তাহলে সামান্তরিক সূত্র কি ছিল বলো তো? সামান্তরিক সূত্র ছিল যদি নির্দিষ্ট কোনো একটা বিন্দুতে, ধরো এখানে একটা বিন্দু, এই বিন্দুতে দুইটা বল কাজ করে, পারস্পরিক দুইটা বল কাজ করে, একটা একটা বলকে আমরা বলতেছি পি, আর একটা বলকে বলতেছি কি? কিউ। তাহলে পি এবং কিউ বল যদি পারস্পরিক কাজ করে এবং সেই দুইটা বিন্দুকে যদি একটি সেই দুইটা বাহু, বলের বাহুকে যদি সামান্তরিকের মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে এদের কর্ণ হবে, এটার যে কর্ণ আর, এই কর্ণটা হবে কি? বলের লব্ধির সমান, বলের লব্ধির সমান। আচ্ছা, তাহলে এটা কর্ণটা কি হলো? বলের লব্ধির সমান হলো। তাহলে এখানে দেখো এই যে লব্ধি যে বলটা আছে সেটার যে বরাবর ক্রিয়া করবে সেটাকে আলফা কোণ দ্বারা আমরা প্রকাশ করে থাকি, এবং এই যে বলদ্বয়ের মধ্যবর্তী যে কোণ সেটাকে প্রকাশ করি হচ্ছে থিটার মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, চিত্র দেখতে তোমাদের দিক থেকে বাঁকা লাগতে পারে, তোমরা বুঝে নিও। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা পি বল এবং কিউ বল কাজ করতেছে, এই দুইটা একটা সামান্তরিকের মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে, এবং এই সামান্তরিকের কর্ণ বরাবর এদের লব্ধি বলটা কি করতেছে? ক্রিয়া করতেছে। তাহলে তোমরা তো এদিকে লিখলা সামান্তরিকের যে সূত্রটা আছে সেইটা এখানে লিখে ফেললা। লিখে ফেলার পরে লিখবা যে মনে করি পি ও কিউ দুটি বল থিটা ডিগ্রিতে, থিটা কোণে একটি সামান্তরিকের তো রিকের সন্নিহিত, এই দুটাকে কি? সন্নিহিত বাহু দ্বারা ক্রিয়া করছে। সন্নিহিত বাহু দ্বারা ক্রিয়া করছে। এদের লব্ধির মান ইজ ইকুয়াল টু আর, এবং দিক ইজ ইকুয়াল টু আলফা। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? লব্ধির মান পাইলাম এবং লব্ধির দিকটা এখানে লিখলাম। এখন আমাদের এখান থেকে লব্ধির যে আর, এই আর এর মানটা বের করতে হবে। তুমি এখন চিন্তা করো, এটা একটা সামান্তরিক হয়ে আছে এবং এই ত্রিভুজটা তো কখনো সমকোণী ত্রিভুজ না, আর সমকোণী ত্রিভুজ ছাড়া তো একটা ত্রিভুজ সলভ করা একটু টাফ, তাই না? এজন্য দেখো আমরা এখানে কি করি, তোমরা এটা করছো, এই যে রেখাটা আছে পি বরাবর যে রেখা, এটাকে আমরা কি করে দিব? বর্ধিত করে দিব। দেওয়ার পরে এখান থেকে একটা লম্ব টানবো। আমরা যদি এটাকে মার্ক করি, এটা ও, এ, বি, সি, ডি হিসেবে মার্ক করলাম। তাহলে এখন দেখো এই যে এখানে ও, বি, ডি যে ত্রিভুজটা এখানে উৎপন্ন হলো, সেই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমাদের একটা কোণ আছে আলফা, এখানে একটা ভূমি আছে এবং একটা কি আছে? লম্ব আছে। আমরা এই শুধুমাত্র এই একটা ত্রিভুজ যদি সলভ করতে পারি এবং ভূমির মানটা পাই এবং অতিভুজের মানটা পাই, তাহলে কিন্তু সরাসরি আমরা এখানে আর এর মানটা বের করতে পারবো খুব সহজেই। দেখো এর ভূমির ক্ষেত্রে কিসের মান অজানা? ও ডি পর্যন্ত আমার ভূমি, তাহলে ও ডি থেকে ও এর মান আছে পি, কিন্তু এডির মান অজানা। আর লম্বর ক্ষেত্রে বিডির মান, তাহলে এডি এবং বিডি বের করাই আমাদের মেইন টার্গেট। এখন দেখো এই যে এইখানে যে ও কোণটা আছে, এই ও কোণ আর এ কোণ, এই দুটা কোণ কিন্তু সেম, কারণ এটার সমান্তরাল রেখা এটা। তাহলে সমান্তরাল রেখা যখন তুমি আঁকবা, এটা সমান্তরাল হবে, এইখানে যে কোণটা হবে এখানে সেম কোণটাই হবে। তাহলে এটা সমান্তরাল হওয়ার কারণে দুইটা কোণ কি হয়েছে? সেম হয়েছে। এই তথ্যটা এখানে লিখতে হবে, কোণ সি ও এ ইজ ইকুয়াল টু কোণ বি এ ডি ইজ ইকুয়াল টু থিটা। এরপরে দেখো এই যে এটা কিউ, সমান্তরাল রেখা যখন হয় তখন এইটার মান যা হয় এটার মানও কি হয়? সেম হয়। তাহলে এটা যদি কিউ হয়, এটাও কি হবে? এটাও কিউ ই হবে। তাহলে ও সি ইজ ইকুয়াল টু
এ বি ইজ ইকুয়াল টু কি কিউ। ঠিক আছে, তাহলে এটার মান কিউ পাইলাম। এখন এই প্রমাণের ক্ষেত্রে শুধুমাত্র একবার আমাদের সাইন নিতে হয় আর একবার কজ নিতে হয়। তুমি একবার সাইন আর একবার কজ নিলে এই প্রমাণটা শেষ হয়ে যায়। কীভাবে দেখো, এই যে ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি, এখানে লিখবা ত্রিভুজ এ বি ডি হতে, তাহলে ত্রিভুজ এ বি ডি হতে সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হবে, লম্ব ভাগ ভূমি, সাইন লম্ব ভাগ অতিভুজ, সাইন থিটার সূত্র কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্বকে বলো, লম্বর মান হচ্ছে এখানে বিডি ডিভাইডেড বাই অতিভুজের মান হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি বিডির মানটা বের করে রাখি, বিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন থিটা, 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমরা আবার কস থিটা, একবার সাইন থিটা নিব আর একবার কি নিব, কস থিটা। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কী হবে, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাইলে এখানে ভূমির মান কত, এডি ডিভাইডেড বাই অতিভুজের মান হচ্ছে কিউ। তাহলে আমরা এখান থেকে আবার এডির মানটা বের করে রাখি, এডি ইজ ইকুয়াল টু কিউ কজ থিটা। তাহলে কয়টা হলো, দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে পাইছি না। তাহলে দেখো এখন আমরা যদি ও ডি বের করতে চাই তাহলে কিন্তু সহজেই বের করতে পারবো। দেখো ওডি ইজ ইকুয়াল টু পি প্লাস এডি। তাহলে পি তো আছেই, এডির মান কত বের করলাম এখানে, পি কিউ কস থিটা। ঠিক আছে, তাইলে আমাদের এখানে ওডির মানটাও কিন্তু আমরা বের করে ফেললাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কি ভাইয়া, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাইলে এখানে অতিভুজের মান কত, ও বি। তাইলে ত্রিভুজ এখানে লিখবা ত্রিভুজ ও বিডি, ত্রিভুজ ও বিডি হতে, ত্রিভুজ ও বিডি হতে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে ও বি মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি। তাহলে বিডির মানটা আমরা এখানে বের করছি, দেখো এই যে বিডির মান কিউ সাইন থিটা, তাহলে কিউ সাইন থিটা, এরপরে বর্গ আছে মানে কিউ স্কোয়ার, কিউ এর উপরে স্কোয়ার, সাইনের উপরে স্কোয়ার দিলাম, প্লাস ওডি স্কোয়ার। তাহলে ও ডি স্কোয়ার, ওডি কোথায় আছে, এই যে এখানে ওডি আমরা মান বের করে রাখছি, ওডি হচ্ছে পি প্লাস কিউ কজ থিটা। তাহলে পি প্লাস কিউ কজ থিটার উপরে কি হোল স্কোয়ার। তাইলে আমরা এখন লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে না, পিকে যদি আমরা এ ধরি, কিউ কস থিটাকে যদি বি ধরি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস, এখন এটার উপরে তো স্কোয়ার, তার মানে কি হবে কিউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, কিউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এর মধ্যেও কিউ স্কোয়ার আছে, এটার মধ্যেও কি আছে কিউ স্কোয়ার আছে। আমরা যদি কমন নেই তাহলে কি হবে, আমরা এখানে কিউ স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস ওর মধ্যে আছে কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বাকি যেটুকু আছে সেটুকু লিখে দিই, পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ থিটা। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত লেখা যায়, 1, যেটা তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছ। তাহলে এখানে আমরা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা কজ থিটা। কিন্তু আমাকে বের করতে হবে কিসের মান, আর এর মান। তাহলে আরটাকে আমরা এই পাশে রেখে স্কোয়ারটা এই পাশে যদি রুট করে দেই, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, 2p কিউ কি কস থিটা। বোঝা গেছে, এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। এটা কিসের মান, অতএব এহাই লব্ধির মান, এহাই লব্ধির মান। তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু এটা একটা অর্ধেক প্রমাণ হলো PROVE, এটা কিন্তু তোমাদের হচ্ছে রচনামূলকে আছে, কিন্তু বইয়ের মধ্যে দেখবে সংক্ষিপ্ততে দিয়ে রাখছে, সংক্ষিপ্ততে আসবে না, এত বড় জিনিস আসলে রচনামূলকে আসবে।
তাহলে এটা তো হইলো আমাদের, তাই না? এখন আমাদের দরকার হচ্ছে আলফার মানটা বের করা, এই যে দিক যেটা আছে আলফার মান এটা বের করা। দেখো তো আমরা এখানে অল্প একটু মুছে দিলাম, হ্যাঁ, লব্ধির মান বের করবো এখন আমরা। তাহলে দেখো এই যে লব্ধির দিক বের করবো আলফা, আমরা যদি এই টোটাল ত্রিভুজ ও বি ডি ত্রিভুজটাই কল্পনা করি, যে ত্রিভুজ ও বি ডি হতে ট্যান থিটা নাও তুমি, কেন ট্যান ট্যান আলফা নিবা? দেখো আমার আলফার মান বের করা প্রয়োজন, আমি এখানে লম্ব বিডি জানি এবং ভূমি জানি কি ও ডি, তাইলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু কী হবে? লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্বর মান হচ্ছে বিডি ডিভাইডেড বাই ভূমির মান হচ্ছে ও এ প্লাস এ ডি। তাহলে এখান থেকে আলফা আমি এক পাশে রাখলাম, ট্যান ইনভার্স করে দিলাম। তাহলে বিডির মান কত এখানে বলো? এই যে এটা বিডি হয়ে গেল, এই যে বিডির মান কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা ডিভাইডেড বাই ও এর মান কত? এই যে সরি ও এ প্লাস ওডি, তাহলে ও এর মান তো এটা সরাসরি আমরা কিন্তু কি লিখে দিতে পারি? ওডি লিখে দিতে পারি সরাসরি, ও ডি, কারণ এই যে ওডির মান তো আমরা এখানে বের করে রাখছি। তাহলে সরাসরি এখানে মান বসে দিবা পি প্লাস কিউ কস থিটা, বাস। ইহাই লব্ধির দিক, লব্ধির দিক প্রমাণিত। বোঝা গেছে? তাহলে কিন্তু বলের সামুদ্রিক সূত্রটা খুব সহজে আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। কিচ্ছুই না, শুধুমাত্র এই ত্রিভুজ নিয়ে কাজ করলেই শেষ। প্রথমত এখান থেকে সাইন কজ, তারপরে এই পুরো ত্রিভুজ থেকে পিথাগোরাস, তারপরে এই পুরো ত্রিভুজে আবার ট্যান থিটার সূত্র। বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমরা করব ল্যামের সূত্রের প্রমাণ।